নমস্কার বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞানের একটি পাঠ নিয়ে আলোচনা করব, যে পাঠটির নাম হলো জীবনের মৌলিক একক, বা ইংরেজিতে বলতে গেলে দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। আজকে আমরা পাঠটির কিছুটা জিনিস দেখে নেব, যেরকম সেল বা কোষ সম্বন্ধে একটা ভূমিকা জেনে নেব। তাছাড়া কি কি ধরনের সেল বা কিভাবে সেলের আবিষ্কার বা কোষের আবিষ্কার হয়েছে এই সম্বন্ধে আমরা দেখে নেব। এই পাঠটি পড়াতে গিয়ে আমি কিছু স্লাইডসের ব্যবহার করব, যেগুলো ইংরেজিতে লেখা থাকবে, কিন্তু আমি পুরোটাই কিন্তু বাংলায় তোমাদেরকে বুঝিয়ে দেব। ক্লাস 7 এবং 8-এ আমরা কোষ সম্বন্ধে একটা জ্ঞান নিয়েছিলাম, কিন্তু ক্লাস 9-এ উঠে আমরা এটা বিস্তারিতভাবে পড়াশোনা করব। এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা কিছু সেলের ছবি আছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখা কিছু ছবি আছে, ঠিক আছে? তোমরা তো নিশ্চয়ই জানো, রবার্ট হুক উনি ছিলেন যে প্রথম একটি কোষের আবিষ্কার করেছিলেন। উনি যখন নিজের বানানো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এই একটা গাছের টুকরোকে দেখেছিলেন, উনি কিছু মৌমাছির চাকের মতো দেখতে কিছু প্রকোষ্ঠ বা ঘর দেখেছিলেন, যার নাম উনি দিয়েছিলেন কোষ, যেটা ইংরেজিতে আমরা বলি সেল। এই সেল কথাটা বা কোষ, সেল কথাটা ল্যাটিন থেকে এসছে, যে শব্দটির অর্থ হচ্ছে একটি ছোট্ট ঘর। সেই সময় খুব একটা উন্নত মানের অণুবীক্ষণ যন্ত্র কিন্তু আমাদের কাছে ছিল না, এবং রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে নিজেই কিন্তু সেই অণুবীক্ষণ যন্ত্রটি বানিয়েছিলেন, এবং গাছের ছাল থেকে তৈরি যে কর্ক ছিল সেখান থেকে কোষের আবিষ্কার করেছিলেন। অনেকের কাছে মনে হতে পারে এটা একটা অত্যন্ত ছোট্ট এবং গুরুত্বহীন ঘটনা, কিন্তু বিজ্ঞানের ইতিহাসে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের বিজ্ঞানের জগতের যত ধরনের অগ্রগতি হয়েছে, সেটা কিন্তু এই রবার্ট হুকের 1665 খ্রিস্টাব্দের এই আবিষ্কারের জন্যই হয়েছে। তোমাদের মনে রাখতে হবে, 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক কিন্তু প্রথম কোষ বা সেল উনি এটা আবিষ্কার করেছিলেন। আর উনি যে সেল কোষগুলো দেখেছিলেন সেটা কিন্তু মৃত কোষ ছিল, জীবিত কোষ নয়। জীবিত কোষ কিন্তু পরে আরো একজন বিজ্ঞানীর হাতের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছিলাম, ঠিক আছে? তো এই কথার তথ্যটা তোমরা মনে রাখবে, 1665 খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, ঠিক আছে? আমরা যদি এই কোষ আবিষ্কারের ইতিহাসটা পর্যবেক্ষণ করে দেখি, তো এটা আমরা প্রথমেই বললাম 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক সেল আবিষ্কার করেছিলেন বা কোষ আবিষ্কার করেছিলেন। সেটা কিন্তু মৃত গাছের ছালের মধ্যে। 1674 সালে অ্যান্টন ভন লিউয়েনহক নামে একজন বৈজ্ঞানিক, উনি কিন্তু প্রথমবারের মতো জীবিত কোষ পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। কিসের মধ্যে? জলের মধ্যে। তোমাদের বইয়ের মধ্যে তোমরা এটার একটা খুব ভালো করে এটার একটা বিবরণ দেওয়া আছে, আমরা জানবো এটা। তারপরে 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন নামক একজন বৈজ্ঞানিক, উনি একটা আবিষ্কার করেছিলেন, এবং সেই আবিষ্কারের নামটা দিয়েছিলেন নিউক্লিয়াস। সেই যে আবিষ্কার তিনি করেছিলেন সেটার নাম তিনি দিয়েছিলেন নিউক্লিয়াস, ঠিক আছে? তারপরে 1838-39 খ্রিস্টাব্দে এমজে স্ক্লিডেন এবং স্কোয়ান নামক দুই বৈজ্ঞানিক মিলে একটি থিওরি বানিয়েছিলেন, সেটাকে আমরা বলি কোষবাদ বা সেল থিওরি, ঠিক আছে? আর এই সেল থিওরি কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণীর দেহ
কোষ দ্বারা গঠিত এবং কোষই জীবনের মৌলিক একক। ঠিক আছে। তারপরে 1855 খ্রিস্টাব্দে ভার্চো, রুডলফ ভার্চো নামক এক বৈজ্ঞানিক এই কোষবাদের নতুন তথ্য উদ্ভাবন করে, যেটা সকল নতুন কোষে পুরনো কোষ থেকে জন্মায়, এই কথাটা বলেছিলেন, যেটাকে আমরা ইংরেজিতে বলি অমনি সেলুলাই সেলুলা, মানে একটা কোষের জন্ম আরেকটা পুরনো কোষ থেকেই কিন্তু হয়ে থাকে। এখানে আমরা কিছু এই যে বৈজ্ঞানিকদের ছবিগুলো আমরা দেখে নিতে পারছি। তো এই যে আমরা কোষ সম্বন্ধে জানলাম, এই জানার বিষয়টাকে কিন্তু সব থেকে বেশি প্রশস্ত করে দিয়েছে কিছু যন্ত্র, যেটাকে আমরা বলি অণুবীক্ষণ যন্ত্র, ইংরেজিতে বলা হয় মাইক্রোস্কোপ। এই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেই কিন্তু যে ছোট চোখে দেখা যায় না অণুজীব বলো বা যে কোনো কিছু, যেসব এর আকার খুবই ছোট, খালি চোখে দেখা যায় না, সেই সব আকারের বস্তুগুলো আমরা পরীক্ষা করেছি। এবং এই যে কোষের আবিষ্কারের মূল আধার কিন্তু হলো এই অণুবীক্ষণ যন্ত্রটা। পরে অবশ্য রবার্ট হুক বা ওই অ্যান্টন ভন লিউয়েনহকের সময়ের যে অণুবীক্ষণ যন্ত্রগুলো এবং বর্তমান যুগে যে অণুবীক্ষণ যন্ত্রগুলো দেখা যায়, এটার মধ্যে অনেক 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 উন্নতি সাধন হয়েছে। অনেক অনেক অনেকভাবে আমরা আরও ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছি। এবং আজকাল যা ব্যবহৃত হয় সেটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কিন্তু অনেক বিজ্ঞানের অনেক তথ্যগুলো আমরা জানতে পেরেছি। তোমাদের পাঠের মধ্যে একটি কিন্তু কার্যকলাপ দেওয়া আছে, যেটা তোমরা অনায়াসে চাইলে করতে পারো। তোমাদের সবার বাড়িতেই পেঁয়াজ আছে, তো পেঁয়াজের কন্দ কেটে যদি আমরা সেই সাদা ভাগটুকু একটা অণুবীক্ষণ যন্ত্রর নিচে দেখি, তখন কিন্তু আমরা খালি চোখে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু কোষগুলো দেখতে পাবো। এবং রবার্ট হুকও যে দেখেছিলেন, ওই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেই দেখেছিলেন। তোমরাও কিন্তু নিজের মতো করে সেটা দেখে নিতে পারো। তোমরা যখন দেখবে এই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যখন ওই পেঁয়াজের কন্দর যে স্লাইসগুলো তোমরা দেখো, তাহলে দেখবে যে এই রকম আকৃতির কিছু দেখতে পাচ্ছ। এটার ভেতরে কালো কালো কিছু কিছু দানার মতো দেখা যায়, এই আকৃতির কিছু দেখতে পারবে। এটাকেই কিন্তু আমরা আসলে কোষ বা সেল বলে থাকি। কিন্তু আমাদের দেহে, আমরা মানব দেহই বলো বা উদ্ভিদের দেহই বলো, যত আমরা বিরাট আকৃতি যত সব জন্তু জানোয়ার আছে, সবগুলোর শরীরে কিন্তু বিভিন্ন ধরনের কোষ আছে। এবং বিভিন্ন ধরনের কোষের কিন্তু যে কার্যকারিতা, এটাও কিন্তু আলাদা, দেখতেও আলাদা, আকার আকৃতিও আলাদা, আর কার্যকারিতাটাও আলাদা। তোমরা নিশ্চয়ই খালি চোখেও সেল দেখেছো, মানে কোষ দেখেছো। ডিম যেটা আমরা দেখি, ডিমটাও কিন্তু একটা কোষের খুব সুন্দর উদাহরণ। আর অস্ট্রিচ অথবা উট পাখির যে ডিমটা, এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম কোষ। এবং যদি লম্বাকৃতি হিসাবে দেখি, তাহলে নার্ভের যে কোষটি থাকে সেটা সব থেকে লম্বা পশুদের মধ্যে। লংগেস্ট অ্যানিমাল সেল হলো নার্ভ সেল। আর সব থেকে ছোট হলো একটি পিপিএলও নামের একটি সেল আছে। আচ্ছা, সেটা এখন ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে এই যে বিভিন্ন আকার এবং আকৃতির আমরা কোষগুলো দেখতে পাই। এই যে রক্তকণিকা যেগুলো আছে, সেগুলোর মধ্যে যে কোষগুলো, এগুলো কিন্তু এরকম, ধরো রাজমা বা ফরাস বিচির আকারে। মাসেল বা মাংসপেশির যে সেলগুলো আছে সেগুলো এরকম, নার্ভের সেলগুলো এরকম। একটা পাতার মধ্যে
পাতার মধ্যে যে বিভিন্ন ধরনের যে আমরা যে জল টল নিতে পারছি, ট্রান্সপিরেশন প্রসেস যেটা হচ্ছে, সেটা কিন্তু একটা বিশেষ রকমের কোষের মাধ্যমে হচ্ছে, যেটাকে আমরা বলছি গার্ড সেলস। এটা দেখতে এরকম। বা প্যারামিশিয়াম, ডায়াটম, এগুলা তো অণুজীব। এগুলাও কিন্তু তাদের শরীর কিন্তু একটা ধরনের কোষ দিয়েই বানানো, আর এগুলা দেখতে কিন্তু এরকম। তাহলে এটার থেকে আমরা একটা কথা বলতে পারি যে প্রত্যেকটা ধরনের কোষ যেগুলো আছে তার আকৃতি অনেকটাই আলাদা, তাই তো? আমরা যখন বিশেষ ধরনের বিজ্ঞানের যুগে যখন বিশেষ ধরনের অণুবীক্ষণ যন্ত্রর আবিষ্কার হয়েছে, তারপরে দেখা গেছে যে জীবকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কতটা কোষ আছে এই ভিত্তিতে। তো জীবকে দুই ভাগে ভাগ করেছি আমরা। একটা হলো এককোষী। এককোষী মানে একটাই কোষ আছে। আর দ্বিতীয়টি হলো বহুকোষী। মানে অনেকটা, একটার চাইতে বেশি কোষ আছে, ঠিক আছে? তো এককোষী জীবের যদি উদাহরণ আমরা দেখি, আমরা ক্লাস 8-এও পড়েছি কিছু অণুজীবের ব্যাপারে, যেরকম অ্যামিবা থাকতে পারে, তারপরে ধরো ব্যাকটেরিয়া থাকতে পারে, ব্যাকটেরিয়া, এসব হলো এককোষী জীবের উদাহরণ। তারা এই একটা কোষই কিন্তু তাদের জীবনের প্রত্যেকটা কার্যাবলীগুলো করে দিচ্ছে। বহুকোষী তো জীব আমরা সবাই, আমরা মানুষ বলো, উদ্ভিদ বলো, তারপরে যে কোনো প্রাণী, ছত্রাক, এগুলা কিন্তু সব বহুকোষী জীবের উদাহরণ। তার মানে আমরা কি জানতে পারলাম? জীবকে আমরা কোষের কতটা কোষ আছে সেই হিসাবে যদি আমরা ভাগ করি, তাহলে একটা হতে পারে এককোষী আর একটা হতে পারে বহুকোষী, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমরা যদি দেখি প্রত্যেকটা বহুকোষী জীবই কিন্তু একটা নির্দিষ্ট কোষ থেকে সৃষ্ট, কারণ একটা কোষে ক্রমাগত বিভক্ত হয়ে বহু কোষের সৃষ্টি করে। তাই আমরা যখন স্ক্লিডেন এবং স্কোয়ানের 1838 সালের কোষবাদ জানি, সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা কোষ পুরনো কোনো কোষ থেকে সৃষ্ট, তাহলে কিন্তু এই কথাটা মিলে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তো এই যে বহুকোষী জীব যারা আছেন, ওদের শরীরে কিন্তু অনেক রকমের কোষ, যেটা আমি অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে, যে রক্তকোষ, স্নায়ু কোষ, মসৃণ পেশী কোষ বা অন্ত্রিকোষ, চর্বি কোষ, শুক্রকোষ, ডিম্বকোষ, সবগুলো কিন্তু দেখতে আলাদা আলাদা হয়। এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, মসৃণ পেশী কোষ বা মাসল সেল, রক্তকোষ ব্লাড সেল, স্নায়ু কোষ নার্ভ সেল, এটা হলো চর্বি কোষ ফ্যাট সেলস, শুক্রকোষ স্পার্ম সেল, ডিম্বকোষ এগ সেল, এটা হলো অন্ত্রিকোষ মানে লিভার সেল, তাই তো? এগুলা দেখতে কিন্তু বিভিন্ন আকৃতির, এবং এগুলো সবগুলো মানব দেহে পাওয়া যায়। এখন প্রশ্ন জাগতেই পারে যে মানুষের শরীরে বিভিন্ন কোষ বা প্রাণীর শরীরে যে কোষগুলো বিভিন্ন কেন হয়, তার আকার বা গঠন বিভিন্ন কেন হয়? আসলে কোষের নির্দিষ্ট কাজের উপর নির্ভর করে তার আকার বা গঠন বিভিন্ন হয়। যেমন অ্যামিবার মতো কোষ নিজের আকার পরিবর্তন করে। কোনো কোনো ক্ষেত্রে কোষের আকার কম বেশি স্থায়ী এবং অদ্ভুত হয়, যেমন স্নায়ু কোষের আকার এক বিশেষ ধরনের হয়। তোমরা আগে ছবিতে দেখেছো অ্যামিবার আকারটা কি হয়। অ্যামিবার আকারটা এমন এমন, এটাকে তুমি অ্যামিবা বলে পড়তে পারো, তুমি এটাকেও অ্যামিবা বলতে পারো। সময় বিশেষে বা প্রয়োজন বিশেষে অ্যামিবা কিন্তু নিজের আকার বদলাতে পারে, ঠিক আছে?
তো এটা একটা আমরা বুঝে নিতে পারলাম যে নির্দিষ্ট কাজের জন্য, কাজের উপর ভিত্তি করে কিন্তু কোষের আকার বা গঠন বিভিন্ন হয়। আচ্ছা, তো তোমরাও জানো, এটা ক্লাস 7 বা 8এও পড়েছো, যে আমাদের মৌলিক যে জৈবিক কার্যসমূহগুলো আছে সেগুলো কিন্তু কোষ দ্বারাই সম্পন্ন হয়ে থাকে। তো কিভাবে করে, কিভাবে এই জিনিসটা হয়ে থাকে? আমরা জানি বহুকোষী জীবের যেমন মানুষের ক্ষেত্রে শ্রমের বিভাজন দেখতে পাওয়া যায়। তো আমরা যখন প্রথমে কোষ সম্বন্ধে পড়েছিলাম, দেখেছিলাম যে একটা শ্রম বিভাজনের একটা ব্যাপার কিন্তু বহুকোষী জীবের মধ্যে দেখা যায়। তো এই বহুকোষী জীবের যে ঠিক যেরকম মানুষের মধ্যে শ্রম বিভাজন দেখা যায়, বহুকোষী জীবের মধ্যে কিন্তু প্রত্যেকটা কোষের নির্দিষ্ট আলাদা আলাদা কাজ থাকে। ঠিক আছে, কোষ বলবো না, কোষগুলো একত্রিত হয়ে যখন কলা বা অঙ্গ বা তন্ত্র বানিয়ে নেয় তখন কিন্তু তাদের কাজগুলো আলাদা হয়ে যায়। ঠিক আছে, তো এই যে দেহের যে বিভিন্ন অঙ্গ বিভিন্নভাবে কাজ করে থাকে, এটা কিন্তু একমাত্র সম্ভব হয় কারণ প্রত্যেকটা কোষ তার নির্দিষ্ট কাজ করে এবং তার আকার ও গঠন আলাদা। মানুষ দেহে রক্ত সঞ্চালন করার জন্য হৃৎপিণ্ড, যেরকম খাদ্যবস্তু হজম করার জন্য পাকস্থলী ইত্যাদি আছে, সেরকম একটা কোষের ভিতরেও কিন্তু শ্রমের বিভাজন দেখা যায়। বস্তুত প্রতিটি কোষে একটি সূক্ষ্ম গঠন পাওয়া যায় যেগুলোকে কোষের অঙ্গাণু বা সেল অর্গানেলি বলা হয়। তো কোষের অঙ্গাণু, অঙ্গাণু কথাটা অঙ্গ থেকে এসেছে, ছোট অঙ্গকে আমরা বলছি অঙ্গাণু। ঠিক আছে, তো কোষের অঙ্গাণু কিন্তু প্রত্যেকটা কোষের ভিতরে দেখা যায় এবং এই প্রত্যেকটি কোষ অঙ্গাণু কিন্তু নির্দিষ্ট কাজ করে, যেরকম ধরো নতুন উপাদান সৃষ্টি করা, কোষের ভেতরের বর্জ্য পদার্থ বের করে দেওয়া ইত্যাদি। একটা কোষ এই সকল অঙ্গাণুর কার্যকলাপের সাহায্যে কিন্তু বেঁচে থাকে এবং নিজের কাজ করতে সক্ষম হয়। এই সব কোষ অঙ্গাণুর সমষ্টি একযোগ করেই কিন্তু কোষের সৃষ্টি, সবগুলো অঙ্গাণু একসাথে জড়ো করেই কিন্তু কোষের সৃষ্টি করে। সব কোষের অন্তর্বর্তী উপাদান বা কোষ অঙ্গাণু এক নয়। হ্যাঁ, কোষের প্রাপ্তিস্থান বা কোষের কাজের বিভিন্নতার উপর নির্ভর করে এরা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে কোষ কি দিয়ে গঠিত বা কোষের গঠনগত সংগঠনগুলো কি? আচ্ছা, আমরা দেখেছি যে কোষের ভিতরে একটা বিশিষ্ট উপাদান থাকে যেটাকে আমরা বলছি কোষ অঙ্গাণু বা সেল অর্গানেলিস। ঠিক আছে, তো এই যে কোষের সংগঠনটা কিভাবে হয়ে থাকে, আমরা যদি অণুবীক্ষণ যন্ত্রের নিচে একটি কোষ লক্ষ্য করি, আমরা দেখব যে প্রত্যেক কোষের কোষ পর্দা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আছে। কিন্তু তো আমি যদি একটা ছোট্ট করে এঁকে দিই একটা কোষ, প্রত্যেকটা কোষের কিন্তু একটা কোষ পর্দা আছে, বাইরে একটা কোষ পর্দা আছে, তার ভিতরে একটা নিউক্লিয়াস আছে। ঠিক আছে, আর কিছু সাইটোপ্লাজমও কিন্তু আমরা দেখতে পাই। এটা একটা কোষের ছবি আমি দেখালাম তোমাদেরকে। তো প্রত্যেকটা কোষের মধ্যে কোষ পর্দা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আছে। কোষের আভ্যন্তরীণ কাজ বা এর পরিবেশের সাথে সমন্বয় ইত্যাদি এইসব উপাদান দ্বারাই কিন্তু সম্ভবপর হয়। তো এই যে আমরা একে একে প্রত্যেকটা কোষ অঙ্গাণুর আকার এবং তার যে কার্যকারিতা এটাও দেখে নেব এবং কোষ পর্দা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিভাবে কাজ করে থাকে এটাও আমরা দেখে নেব আমাদের পরবর্তী ভিডিও লেকচারে। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানিও। ধন্যবাদ।